সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গর্ভবতী মায়েদের দাঁতের যত্ন। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার সুরাইয়া ইয়াসমিন জেবু 1984 সালের জুলাই মাসে পটুয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2006 সালে ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমপিএইচ ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি মমজা ডেন্টাল ও ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপু, আপনাকে শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। গর্ভবতী মায়েদের দাঁতের যত্ন, প্রথমে জানাবেন যে কখন একজন মা আসলে কনসার্ন হবেন যে তার দাঁতের যত্ন বা দাঁতের খোঁজ খবর নেওয়া শুরু করতে হবে, কখন থেকে? এটা মেইনলি যখন একজন মা ডিসাইড করবেন যে আমি বেবি নিতে চাচ্ছি, তার আগে অবভিয়াসলি তাকে ডক্টরের সাথে কনসাল্ট করা উচিত, তার প্রিভিয়াস কোনো প্রবলেম আছে কি না। যেহেতু এটা খুব সেন্সিটিভ একটা পিরিয়ড, এই টাইমে চাইলেও সব ট্রিটমেন্ট করা যায় না। এই জন্য বেটার হলো অ্যাটলিস্ট 2 to 3 মান্থস আগে প্রিপারেশন নিয়ে ডক্টরের সাথে কনসাল্ট করে দেন কনসিভ করা। গর্ভবতী মায়েদের দাঁতের যত্নে কি করবার আছে বা কোন চিকিৎসকের কাছে যেতে হবে? দাঁতের যত্নে যেমন যদি কোনো ক্যাভিটিস থাকে তাহলে সেগুলো যদি ফিলিং করার মতো থাকে ফিলিংটা করে নিতে হবে, কারণ যদি ফিলিংটা আনট্রিটেড থাকে ডিউরিং প্রেগনেন্সি পিরিয়ড এটা পেইন শুরু হতে পারে। ইন দ্যাট কেস পেইন হলে তখন ফার্দার যে অ্যাডভান্স ট্রিটমেন্টে যাওয়াটা টাফ হয়ে যায়। তারপরে যদি কোনো পেরিওডন্টাইটিস, দ্যাট ইজ গামের কোনো প্রবলেম যদি থাকে, গাম ব্লিডিং লাইক আদার্স কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে এই মাইনর প্রবলেমগুলোকে সলভ করে দেন তার ফার্দার প্রিপারেশন নেওয়া উচিত। প্রেগনেন্সি নেবার আগে অনেকের এই ধরনের সমস্যা থাকে, যেমন মাড়ি থেকে রক্ত পড়া কিংবা মাড়ির গোড়ায় ইনফেকশন হওয়া। তো সেক্ষেত্রে তো বিভিন্ন ধরনের মেডিকেশনের ব্যবহার রয়েছে। তো এই মেডিকেশনগুলো অনেকগুলোই আমরা জানি প্রেগনেন্সিতে কন্ট্রাইন্ডিকেটেড। তো এই চিকিৎসাটি কখন করাতে হবে এবং কিভাবে দাঁতের যত্ন নিতে হবে? এই চিকিৎসাটি এই জন্যই প্রেগনেন্সি পিরিয়ডে আগে করাতে হয়, যেহেতু প্রেগনেন্সিতে আমরা চাইলেও সব ধরনের মেডিকেশন অ্যাপ্লাই করতে পারি না। এই জন্য লাইক সাম অ্যান্টিবায়োটিক্স থাকে, কিছু ডিজিজের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক আমাদেরকে প্রেসক্রাইব করতে হয়। সেজন্য আমাদের এই স্কেলিং করা, যেমন গাম ব্লিডিংয়ের জন্য আমাদের স্কেলিং করতে হয়, সিভিয়ার হলে তখন আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি। সেজন্য প্রেগনেন্সির আগেই এই ট্রিটমেন্টগুলো করিয়ে নিলে তখন কোনো ধরনের কোনো রেস্ট্রিকশন থাকে না কোনো মেডিকেশন অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে। ডিউরিং প্রেগনেন্সি কি কোনো ট্রিটমেন্ট করা যায় বা সেগুলো কোনগুলো? প্রেগনেন্সিতে খুব কমনলি যেটা হয় জিনজিভাইটিস, গাম ব্লিডিং, এটা ব্রাশ করতে না পারার জন্য। প্রেগনেন্সিতে আমাদের যে প্রবলেমগুলো, ভমিটিং টেন্ডেন্সি, লং টাইম ব্রাশিং প্রসিডিউরটা প্রপারলি করতে না পারার জন্য এটা হয়। সেক্ষেত্রে স্কেলিংটা করতে হয়। স্কেলিং করা যাবে, এটা ইন্ডিকেটেড। যদি সেন্সিটিভিটি থাকে, অনেক সময় সেন্সিটিভিটি অ্যারাইজ করে প্রেগনেন্সিতে, সেক্ষেত্রে ফিলিং করা যাবে। আবার কিছু সময় আছে পেশেন্টের সিভিয়ার পেইন কমপ্লেন নিয়ে আসে, ও পেইন নিয়ে তো টোটাল পিরিয়ডটা কন্টিনিউ করা পসিবল না। সেক্ষেত্রে আমরা অনেক সময় রুট ক্যানেলটা ওপেন করে দেই যাতে তার প্রেশারটা রিলিজ হয়ে পেইনটা রিলিফ থাকে। দেন ফাইনাল প্রসিডিউরটা আমরা আফটার ডেলিভারি আমরা কমপ্লিট করি। তো অনেকের প্রশ্ন থাকবে যে আফটার ডেলিভারি কিছু চিকিৎসা হয়তো কন্টিনিউ করতে হবে, তো সেই চিকিৎসাগুলো কি কি এবং কোন সময় আসতে হবে মায়ের ডেলিভারির পরে? এখানে ডেফিনেট কোনো টাইম নেই। আফটার ডেলিভারি সে চাইলে যে কোনো টাইমেই চলে আসতে পারেন, এবং আফটার ডেলিভারিতে যে কোনো ধরনের ট্রিটমেন্ট করা যাবে। সেক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন বা কোনো ওরকম কোনো রেস্ট্রিকশন নেই। অনেকের ক্ষেত্রে দেখা যায় স্কেলিং করার সময় মাড়ি থেকে অনেক বেশি রক্তপাত হয়। তো এক্ষেত্রে যদি কোনো গর্ভবতী মায়েদের এই ধরনের রক্তপাতের সমস্যা থাকে, তাদের জন্য আপনার কোনো অ্যাডভাইস আছে কিনা বা তারা কি করবেন? আসলে আমরা প্রথমে তাদের কাছ থেকে হিস্ট্রিটা জেনে নিই, তার ব্লিডিং টেন্ডেন্সি আছে কিনা, বা অনেক সময় অনেক ডেলিভারিতে অনেক মায়েদের হাইপার টেনশন অ্যারাইজ করে, সেক্ষেত্রে ব্লিডিং টেন্ডেন্সিটা বেড়ে যায়। আমরা এই সকল ক্ষেত্রে খুব ডিপলি স্কেলিংটা অ্যাভয়েড করি, ট্রাই করি আমরা একদম সুপারফিশিয়াল কোনো ট্রিটমেন্ট দিয়ে ওই সিরিয়াস টাইমটুকু ম্যানেজ করার জন্য। দাঁতের এমন কোনো অসুখ বা সমস্যা কি আছে যেগুলো আসলে প্রেগনেন্সিতে এসে অ্যাগ্রাভেট করতে পারে? জিনজিভাইটিস, পেরিওডন্টাইটিস, যেমন গাম ব্লিডিংগুলো প্রচণ্ড রকম বেড়ে যায় প্রেগনেন্সিতে, এটা হতে পারে। তা পেইন টেন্ডেন্সিটা বেড়ে যায়। সামটাইমস আক্কেল দাঁতের যে প্রবলেমটা থাকে, এটা প্রেগনেন্সিতে খুব কমনলি আমরা পাই। এটা মেনলি ব্রাশিংয়ের জন্যই হচ্ছে। এই 3টা কমপ্লেন প্রেগনেন্সিতে খুব বেশি বেড়ে যায়। তো একজন গর্ভবতী মাকে আপনি কিভাবে তার দাঁতের যত্ন নিতে বলবেন, যদি বিস্তারিত আমি জানতে চাই শুরু থেকে? প্রথমে আমরা যেটা বলি যে তাকে নর্মাল ব্রাশিং প্রসিডিউরটা কন্টিনিউ করতে। আচ্ছা,
কিন্তু এখানে প্রবলেমটা হয় কারণ ব্রাশিংটা করতে পারে না, ব্রাশটা দিলেই তাদের ভমিটিং টেন্ডেন্সি হয়। সেক্ষেত্রে আমরা মানে তাদেরকে অ্যাডভাইস করি যে মর্নিং সিকনেসের জন্য সকালে যেন খালি পেটে ব্রাশটা অ্যাভয়েড করেন। সেক্ষেত্রে সকালে একটু মানে প্লেন ওয়াটার দিয়ে কুলি করলেন, দেন ব্রেকফাস্ট টেকের পর তার সুইটেবল একটা টাইমে, খুব বেশি পেস্ট আমরা ইউজ করতে না করি, তখন যতটুকু কমফোর্টেবল তার জন্য এরকম করে একটা টাইমে প্রেফার করে ব্রাশিংটা করার জন্য বলি। আর প্রেগনেন্সিতে ব্রাশিংটা করতে না পারার জন্যই মেইনলি অনেক বেশি প্রবলেমগুলো মানে অ্যারাইজ করে। তখন তাদের খাদ্যাভ্যাস বা লাইফস্টাইল কীরকম হওয়া উচিত বলে আপনি মনে করেন, যাতে তাদের একজন গর্ভবতী মায়ের দাঁতের স্বাস্থ্যটা আসলে সুনিশ্চিত করতে পারে? স্পেশালি প্রেগনেন্সিতে ভিটামিন ডি, ভিটামিন সি এগুলো একটু বেশি নিলে মানে মায়ের যেমনি সুবিধা হয় ভিটামিন সিটা খাওয়ার জন্য, গাম ব্লিডিংটা অনেক সময় প্রিভেন্টেড থাকে। আর ভিটামিন ডি, ক্যালসিয়াম এটার জন্য বেবির জন্য বেশি এটা ভালো হয়, কারণ বেবিদের নর্মালি তো দাঁতের আমাদের গঠনের ভিটামিন ডি এবং ক্যালসিয়ামটার জন্যই প্রবলেমগুলো বেশি হয়, ডেভেলপমেন্টাল হ্যাম্পারগুলো হয়। সেক্ষেত্রে মা যদি ভিটামিন ডি এবং ক্যালসিয়ামটা সাফিসিয়েন্ট ইনটেক করেন, সেক্ষেত্রে বেবির ওরাল ক্যাভিটি, টুথ ডেভেলপমেন্ট এটা খুব ভালো ফর্ম হয়। তো অনেকের কিন্তু অভ্যাস থাকে রাতে ব্রাশ না করার, তো গর্ভাবস্থায় কি এর কোনো বিশেষ গুরুত্ব রয়েছে কিনা? আমরা বলি ট্রাই করার জন্য যে অ্যাটলিস্ট মানে 7 to 8 আওয়ার্স যদি তার খাওয়াটা বন্ধ থাকে এর আগে ব্রাশিংটা করতে। যদি না পারেন সেক্ষেত্রে অ্যাটলিস্ট মাউথ রিনজিংটা মাস্ট বি করতে বলি। তো এক্ষেত্রে কি কোনো এই যে মাউথ ওয়াশ ব্যবহার করা, এটি কিন্তু অনেকেই আসলে নিতে পারেন না। আপনি বলছিলেন যে নশিয়া বা ভমিটিংয়ের এক ধরনের টেন্ডেন্সি থাকে, তো তাদের জন্য কি বিশেষ কোনো আসলে পরামর্শ রয়েছে কিনা? যদি কোনো মাউথওয়াশ একদম নিতেই না পারেন, সেক্ষেত্রে নর্মাল ওয়ার্ম ওয়াটার, সল্ট ওয়াটারটাই মানে অল্টারনেটিভ অ্যান্ড বেস্ট ওয়ে। দাঁতের ব্যথা এমন একটি ব্যথা আমরা জানি এটি আসলে সহ্য করবার মতো নয়, তো সেক্ষেত্রে অনেক সময় কিন্তু পেইন কিলার ব্যবহার করতে হয়। তো এক্ষেত্রে একজন গর্ভাবস্থায় যিনি আছেন তার ক্ষেত্রে কি আমরা সব ধরনের ঔষধ ব্যবহার করতে পারবো কিনা, বা কোনগুলো সুইটেবল বলে আপনি মনে করেন? আমরা সব বেশি প্রেফার করি নাপাটা দেয়া। নাপাটা সেফ থাকে, প্রেগনেন্সিতে সেফ। এটা দিয়েই নর্মালি আমরা পেইনটাকে রিলিফ করার ট্রাই করি। আর দাঁতে তো শুধু পেইন কিলার বা কোনো মেডিসিন অ্যাপ্লিকেশনসে কমপ্লিট না, ট্রিটমেন্টে যেতে হবে। মানে প্রিলিমিনারি যে ট্রিটমেন্টগুলো করা দরকার ওইটা মানে শেষ করে দেন আমরা শুধু নাপাটা প্রেসক্রাইব করি। আচ্ছা, তো অনেক ট্রিটমেন্টই আছে যেগুলো আসলে আর্জেন্টলি দিতে হয়, যে দেখা যায় এমন খারাপ অবস্থা, অনেক পেইন নিয়ে আসে অনেক সময়। তো সেটি কি আসলে আমরা জানি ফার্স্ট ট্রাইমেস্টার অনেক আসলে মূল্যবান একটি সময়, এই সময় অ্যাবর্শনের চান্সেস বেশি থাকে এবং অল্প কিছুতেই হয়তো মা কিংবা তার বাচ্চার লাইফ রিস্কে চলে আসতে পারে। তো সেক্ষেত্রে কোন সময়টা সুইটেবল বলে আপনি মনে করেন এবং আপনারা কোন সময় রোগীদেরকে আপনাদের কাছে আসতে বলেন? আমরা ফার্স্ট ট্রাইমেস্টারটা অ্যাভয়েড করি ডেন্টাল ট্রিটমেন্টের, যে কোনো ধরনের ট্রিটমেন্টের জন্য। সেকেন্ড ট্রাইমেস্টার সেফ, থার্ড ট্রাইমেস্টারও করা যায়, কিন্তু তখন পেশেন্টের জন্য একটু প্রবলেম হয়, কারণ আমাদের ট্রিটমেন্ট মানেই তো লং টাইম শুয়ে থাকা, এটা পেশেন্টের জন্য অনেক বেশি মানে কষ্টদায়ক হয়। সেজন্য সেকেন্ড ট্রাইমেস্টারটা বেস্ট টাইম। কিন্তু না, যদি সিচুয়েশন নাই থাকে বা দেখা গেল কোনো পেশেন্ট একদম লাস্টে গিয়ে পেইন নিয়ে আসলো, সেক্ষেত্রে তো কিছু করার নেই, তখন আমরা পেইনটা রিলিফ করার জন্য থার্ড ট্রাইমেস্টারও কাজ করি। আচ্ছা, তো গর্ভাবস্থায় কি কি ধরনের সমস্যা আপনি দেখেছেন এখন পর্যন্ত, একেবারে মাড়ি থেকে শুরু করে দাঁতের সবগুলো সমস্যা সম্পর্কে আমি একটু জানতে চাই। গর্ভাবস্থায় সবচেয়ে বেশি কমপ্লেইন থাকে গাম ব্লিডিং, আচ্ছা, পেইন থাকে, সেনসিটিভিটি থাকে, সামটাইমস ওরাল ক্যাভিটির ভিতরে বার্নিং সেনসেশনটা ফিল করে, চাইলে সব খাবার ইজিলি নিতে পারেন না, এটা একটা কমপ্লেইন থাকে, মাড়ি ফুলে যায়, আক্কেল দাঁতের প্রবলেম কিছু সময় পাওয়া যায়, দেখা যাচ্ছে অন্য সময় হচ্ছে না, কিন্তু প্রেগনেন্সিতে ব্রাশিংটা কমপ্লিটলি করতে না পারার জন্য মাড়িগুলো ফুলে যায় এবং আক্কেল দাঁতের প্রবলেমটা বেশি দেখা যায়। তারপর প্রিভিয়াসলি যদি কোনো দাঁতে ক্যাভিটিস থাকে, ডিউরিং প্রেগনেন্সি দেখা যায় পেইন ডেভেলপ করে। এই 4-5টা ডিজিজ সবচেয়ে কমনলি পাওয়া যায়। আচ্ছা, তো এই যে মাড়িতে দুর্গন্ধ হওয়া এবং মাড়ি থেকে রক্ত ঝরা, দেখা গেল ব্রাশ করতে গেলেই একটু টাচ লাগলেই ব্লিডিং হচ্ছে, এই ধরনের সমস্যাগুলো যাদের আছে তাদের জন্য কি চিকিৎসা রয়েছে? নর্মালি মুখে গন্ধ হওয়া বা ব্লিডিংটা হয় হলো প্লাকের জন্য। আমরা যদি কোনো ফুড পার্টিকেলস 72 আওয়ার্স আমরা ক্লিন না করি, টুথ সারফেসে থাকে, সেক্ষেত্রে ব্যাকটেরিয়া গ্রো করে এবং ওইটা ক্যালকুলাসে ডাইভার্ট হয়ে যায় এবং এটা কন্টিনিউ যখন দাঁতের গোড়া জমে যায় ওইটা মাড়িকে হার্ম করে।
যখনই ব্রাশ করতে যায় মাড়িতে প্রেশার লাগে তখন ব্লিডিংটা হয়। এই সকল ক্ষেত্রে আমরা স্কেলিংটাই সাজেস্ট করি। স্কেলিং করে কিছু একদম নর্মাল কিছু মেডিসিন বা মাউথওয়াশ প্রেসক্রাইব করি এবং পেশেন্ট বেটার ফিল করে। মাউথ রিঞ্জিংটা খুব স্ট্রিক্টলি আমরা বলে দেই যে যেহেতু ব্রাশিংটা করতে পারেন না, রিঞ্জিংটা যেন খুব ভালো করে করে না। মায়েদের জন্য আপনার কি অ্যাডভাইস থাকবে যে মাড়ির বা দাঁতের যত্নে এই যে ক্যাভিটি, এটিকে তারা আসলে কিভাবে প্রতিরোধ করতে পারে? প্রতিরোধের কিছু নিয়মাবলী যদি একটু বলে দেন, এবং হলে কি করতে হবে? ক্যাভিটিটা নর্মালি তো ডেন্টাল প্লাগ থেকেই ক্যারিজ ডেভেলপ করে, সেখান থেকে ক্যাভিটিটা হয়। সেক্ষেত্রে আমরা প্রথমে বলি যখনই ব্ল্যাকিশ স্পটটা দেখা যায় ইগনোর না করে অবশ্যই যেন ডক্টরের সাথে কনসাল্ট করেন, এবং ফার্স্ট অফ অল হলো ফিলিং করলেই এটা কিওর করা যায়, কিওরেবল। তো অনেক সময় আমরা যেটা করি যে পেইন হচ্ছে না, ব্ল্যাকিশ একটা স্পট, আমরা ইগনোর করে যাই, আমরা মানে লাস্ট পেইন পর্যন্ত ওয়েট করি। তো ওই পর্যন্ত ওয়েট না করে আমাদেরকে যখনই আমরা ব্ল্যাকিশ স্পটটা দেখব তখনই ফিলিংটা করে নিতে হবে, তাহলে এটা ফার্দার এক্সটেনশনের কোনো সুযোগ থাকবে না। এটাই মেইনলি ক্যারিজ, এটা আমাদের প্রিভেনশন। আর বিফোর ক্যারিজ প্রিভেনশনটা হলো আমরা ব্রাশিং প্রসিডিউরটা, তারপরে প্রতি বছর অন্তত একবার ডেন্টাল চেক আপ করা যে আমার কোনো ধরনের প্রবলেম তৈরি হচ্ছে কিনা, যেটা নর্মাল মানুষ আমরা দেখলে বুঝতে পারবো না। আচ্ছা, আমরা নর্মালি পেইন হলে দেন নোটিস করি যে আমাদের দাঁতে কোনো প্রবলেম হচ্ছে। এর আগে আমরা কখনোই এটাকে মানে মাথায় নেই না। এটা না করে আমরা এখন যেহেতু সবাই কনসিয়াস, এই জন্য। তো প্রেগন্যান্সি কনসিভ করার কত দিন আগে বা কত মাস আগে আপনি অ্যাডভাইস করবেন যে একটা নর্মাল চেকআপ বা রুটিন চেকআপ দাঁতের হওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? 2 থেকে 3 মাস আগে, যেহেতু আমি প্রিপারেশন নিচ্ছি যে আমি এরকম কোনো একটা স্টেজে যাব, সেক্ষেত্রে আমরা তো রেগুলার চেকআপ সবগুলো হোল বডিতেই করে আসি, খুব নর্মাল চেকআপের মতো। ডেন্টিস্টের কাছে গেলে তখন তার প্রেগন্যান্সি পিরিয়ডটা কষ্ট পাওয়ার চান্স কম থাকে। আচ্ছা, তো রুট ক্যানেল একটি জনপ্রিয় চিকিৎসা, আমরা জানি। এটি কেন করা হয়, কখন করা হয় এবং কিভাবে করা হয়, পুরো ব্যাপারটি সম্পর্কে যদি একটু আমাদেরকে জানাতে। রুট ক্যানেল হলো টোটাল প্রসিডিউরটা যখন ক্যাভিটিটা আমরা আনট্রিটেড থাকে, দাঁতে যখন ক্যাভিটি আনট্রিটেড, তো ওইটার তখন পাল্প ইনভলভ হয়ে যায়, দাঁতের যে মজ্জা, যে সেন্সিটিভ পোর্শন, যেটা যেন পেইনটা ফিল হয়, তো দাঁতের মজ্জাটা যখন ইনভলভ হয়ে যায় তখনই নর্মালি পেইনটা হয়। তো রুট ক্যানেল টোটাল প্রসিডিউরটা হলো আমরা যেই অংশগুলো ইনভলভ হয়ে গিয়েছে উইথ পাল্প, আমরা ওই টোটাল পাল্পটাকে মানে বের করে নিয়ে আসি। আমাদের একটা ইনস্ট্রুমেন্ট থাকে রিমারফাই, এটা দ্বারা আমরা এটা বের করে নিয়ে আসি। টোটাল পাল্পটাকে রিমুভ করার পর আমরা 3 to 4 days এটাকে ড্রেসিং দিই। যখন আমরা বুঝতে পারি যে পুরো ক্যানেলটা, মানে রুট ক্যানেল ট্রিটমেন্টটাই হলো রুটে, এটা কিন্তু আমাদের টুথ সারফেসে না। টোটাল ট্রিটমেন্টটা আমাদের রুটের মধ্যে, একদম শিকড়ে, দাঁতের শিকড়ে। আমরা যে ভিজিবল পোর্শনটা দেখি এটা হচ্ছে ক্রাউন, আর রুট হলো দাঁতের মাড়ির ভেতরে। হ্যাঁ, ওই পোর্শনটাতেই ট্রিটমেন্টটা মেইনলি করা হয়। তো ওখান থেকে আমরা টোটাল এফেক্টেড পোর্শনটাকে রিমুভ করে নিয়ে আসি। দেন যখন আমরা বুঝতে পারি 4-5টা ড্রেসিং দেওয়ার পরে টোটাল পেইনলেস ফিল হয় বা পেশেন্টের কোনো কমপ্লেন থাকে না, ইন দ্যাট কেস আমরা আর্টিফিশিয়াল একটা জিপি, গাটা পার্সা পয়েন্ট আমরা বলি, ওইটাকে রিপ্লেস করে দিই, অ্যাজ এ পাল্পের রিপ্লেসমেন্ট এটা করে দিই, এবং লং এটা বাকি লাইফ এটাই ট্রিটমেন্ট প্রসিডিউর। হ্যাঁ, এটা 4 to 5 ভিজিট দরকার হয়, এটা পার্মানেন্ট একটা ট্রিটমেন্ট। একদম চমৎকার কিছু তথ্য দিয়েছেন। আমাদের অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে আমরা বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখে আসবো। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে এই পর্যায়ে চলুন দেখে নেওয়া যাক খাদ্যের বিভিন্ন পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। দাঁতের সুস্থতায় আমরা কি করব বা দাঁত সুস্থ রাখতে গেলে আমরা কোন ধরনের খাবার খাবো, আমাদের দাঁতে সাধারণত কেন সমস্যা হচ্ছে, বা দাঁতে অনেকের দেখা যায় আমরা যেটা বলি যে পোকা ধরছে, এটা আসলে পোকা ধরা না, দাঁতে আপনার ক্ষয় হয়ে যাচ্ছে, এখন সেটা কেন হচ্ছে? প্রধানত আমরা যে ধরনের খাবারগুলো খাই, বিশেষ করে সবার কিন্তু চকলেট, ক্যান্ডি, ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে আমরা চকলেট, ক্যান্ডি এই ধরনের খাবারগুলো খাওয়াতে ইউজ টু করে ফেলি। বাহিরের যে সফট ড্রিঙ্কস, জুস, এগুলো বাচ্চারা খাচ্ছে, এবং যার কারণে কিন্তু দাঁতের উপরে যে এনামেল রয়েছে সেটা কিন্তু ক্ষয় হচ্ছে। এই দাঁতে যখন আপনার ক্ষয় হচ্ছে, দাঁতের এনামেল ক্ষয় হচ্ছে, পরবর্তীতে এটা থেকে কিন্তু মাড়িতে ইনফেকশন হচ্ছে, ব্যথা হচ্ছে, এবং একটা পর্যায়ে কিন্তু দাঁত ফেলেও দিতে হচ্ছে। তো এই জন্য কিন্তু প্রথমে যে খাবারগুলো নিষেধ আমি সেটা বলবো, কারণ আপনি যদি ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে এবং আমরা নিজেরাও যদি যে ধরনের খাবার খেলে দাঁতের
ক্ষতি হয় সেগুলো অ্যাভয়েড করতে না পারি তাহলে কিন্তু আমাদের দাঁতকে সুস্থ রাখতে পারবো না। ঘুম থেকে উঠে কিন্তু আমরা স্বাভাবিক যে হেলদি নাস্তা সেটা গ্রহণ করতে পারি, তারপরে আমরা মিষ্টি জাতীয় খাবার বা মিষ্টি খেতে পারি। শুরুতেই ঘুম থেকে উঠে আমরা যখন মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করি সেটা কিন্তু আমাদের দাঁতের এনামেলের ক্ষয় সাধন করে। এই জন্য মিষ্টি জাতীয় খাবার একটু পরে গ্রহণ করতে হবে। চিনিটা অ্যাভয়েড করা উচিত। বাচ্চাদেরকে আমরা বলি চিনি না দিয়ে আপনি কিন্তু আখের গুড় কিংবা হলো যে মধু দিতে পারেন, চিনিটা অ্যাভয়েড করা বেটার। এবং আমাদের বড়দের কিন্তু চিনিটা যতটা সম্ভব আমরা অ্যাভয়েড করতে পারবো ততই কিন্তু এটা আমাদের দাঁতের সুস্থতা ধারণ করবে। এখন আমাদের যে এই দাঁত, সেই খাবারগুলো আমরা যেগুলো বর্জন করলাম এর পাশাপাশি আমরা কোন ধরনের খাবার গ্রহণ করব। দাঁত সুস্থ রাখতে গেলে আমাদেরকে কিন্তু ক্যালসিয়ামযুক্ত খাবার গ্রহণ করতে হবে। একটা শিশু যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে তার আগের থেকে কিন্তু আমরা মাকে বলি যে বাচ্চা যখন গর্ভে থাকে তখন থেকেই মায়ের কিন্তু ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আমরা খেতে বলি, যাতে হলো মায়ের হাড় স্ট্রং হয়, মা সুস্থ থাকে, পাশাপাশি বাচ্চার দাঁত এবং হাড় স্ট্রং হয়। তাহলে আপনি বুঝতেই পারছেন যে আমাদের দাঁত সুস্থ রাখার জন্য ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা কতটুকু। প্রতিদিন আপনি আপনার খাবারে 1 মুঠ করে বাদাম রাখতে পারেন। বাদামে প্রচুর ক্যালসিয়াম থাকে এবং সহজে যেই খাবারটা আপনার ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে সেটা কিন্তু আপনার দুধ বা দই। আপনি কিন্তু প্রতিদিন 1 গ্লাস করে দুধ অবশ্যই খেতে পারেন। যাদের হলো ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি বা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি রয়েছে তারা কিন্তু চাইলে 450 ml করেও আপনি দুধ খেতে পারেন। দুধ যদি খেতে না পারেন সেক্ষেত্রে দই খেলেও হবে। আপনি 1 কাপ বা 1.5 কাপ পর্যন্ত দই খেতে পারেন। দুধ এবং দইয়ের পাশাপাশি আপনার বাদামের কথা বললাম, এরপর আপনি যেটা খেতে পারেন আমন্ড মিল্ক আছে, কোকোনাট মিল্ক আছে, এগুলোতেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। যদি সম্ভব হয় তাহলে সেগুলোও গ্রহণ করতে পারেন। এরপরে আসা যাক শাকসবজি। বাঁধাকপি, ব্রোকলি, ফুলকপি, পালং শাক এগুলোতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। গাজর, টমেটোতেও ক্যালসিয়াম পাওয়া যায়। আপনি এই ধরনের সবজিগুলো নিয়মিত গ্রহণ করার চেষ্টা করুন। এই ধরনের সবজিও কিন্তু আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে এবং আপনার শরীরে যতটুকু ক্যালসিয়াম দরকার সেটার কিন্তু যোগান দিবে। নিয়মিত যদি এই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আপনি গ্রহণ করতে পারেন, পাশাপাশি ফসফরাস সমৃদ্ধ যে খাবার মানে বিচিযুক্ত যেগুলো আছে, সিমের বিচি কিংবা আপনার মটরশুঁটি, তারপরে মিষ্টি কুমড়ার বিচি, এই ধরনের বিনস জাতীয় খাবার, সিডসযুক্ত খাবার যদি গ্রহণ করেন তাহলে কিন্তু সেটা আপনার দাঁত সুস্থ রাখতে সাহায্য করবে এবং দাঁত যাতে স্ট্রং হয় সেটাতেও কিন্তু সাহায্য করবে। দাঁতের এনামেল যাতে ক্ষয় না হয় সেজন্য যে খাবারগুলো নিষেধ করলাম বা যেগুলো বর্জন করতে হবে সেগুলো যদি মেনে চলতে পারেন তাহলে কিন্তু অনেক বয়স পর্যন্ত আপনি আপনার দাঁতকে সুস্থ রাখতে পারবেন। একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। সবশেষে আমাদের দর্শকদের জন্য আপনার বিশেষ কোনো পরামর্শ রয়েছে কিনা যে আসলে গর্ভাবস্থায় দাঁতের যত্নে কি করতে হবে? গর্ভাবস্থায় দাঁতের যত্নে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। আমি এর আগেও বলেছি, অবশ্যই ডেন্টিস্টের কাছে যেতে হবে, রুটিন চেক আপটা করিয়ে নিতে হবে। যেই ট্রিটমেন্টগুলো উইদিন শর্ট টাইম করে ফেলা দরকার সেটা করে নেবেন। আর যদি কোনোটা মনে হয় লং টাইম, সেটা আফটার ডেলিভারি করার জন্য জেনে নেওয়া ভালো। অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ এনটিভি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল গর্ভাবস্থায় দাঁতের যত্ন নিয়ে। আশা করছি গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শগুলো আপনাদের অনেক কাজে আসবে। চলুন এই পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। সবচেয়ে বড় যে অর্গান আমাদের শরীরে সেটা হচ্ছে গিয়ে ত্বক, যেটাকে বলা হয় যে স্কিন ইজ দ্য লার্জেস্ট অর্গান অফ দ্য বডি। অর্থাৎ এই ত্বকটা পুরোটা জুড়েই কিন্তু আপনার শরীরের ডাইনে বা সব জায়গায় কিন্তু এই ত্বকটা রয়েছে এবং এই ক্ষেত্রে আপনাকে যত্নটাও ঠিক বেশি পরিমাণে নিতে হয়। তবে কি হয় যে আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের মুখমণ্ডলের যত্নটা বেশি নিতে, অথবা যেই মানে অংশটা এক্সপোজ থাকে অর্থাৎ হাতের অংশটা বা পায়ের অংশটা, এটার দিকে বেশি যত্ন নেওয়ার চেষ্টা করি। অর্থাৎ আমাকে যেন সুন্দর লাগে, আমাকে যেন দেখতে ভালো লাগে এবং আকর্ষণীয় মোহনীয় মনে হয় মানুষের কাছে, আমরা সেটাই চাই। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvpt.com-এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।